আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন? আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন? মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল দেখেন আসিফকে আমরা কি দেখেন আমি একজন প্রশাসক আসিফকে কোনোভাবেই উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে অন্য কোনো সরকার হলে কি মানে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া। মানে হ্যাঁ গায়ের জোরে কি করছে? মানে কি করছে? উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশাককে নিয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল, কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, হাইকোর্ট থেকে সেটা সেটেল ম্যাটার ছিল। উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না সময় পার হয়ে গেছে, এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এই মন্ত্রণালয়ের এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়, তো হাইকোর্টের বিষয় হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার এলজিআরডি তে উনি যে ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে ওনাদের কাজের কোনো প্রতিবাদ না আমার উত্তর আমার ফাইন্ডিংস হচ্ছে না আপনারা করেন নাই, আমরা করেন নাই, কারণ হচ্ছে আপনারা তাদের বলছেন আমরা হচ্ছে এবং ইনসিপের জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, ওনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই, জন্ম হয় নাই, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না তাহলে অথবা কি বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। ঠিক আছে, আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে না ইনক্লুড হবে। ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন? মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি, সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে, বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি, এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে, যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ, বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন? ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান, বা জামায়াতের শফিকুর রহমানের মতো, বা জনাব আন্দালিব রহমান পার্থের মতো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত
ওয়েস্টার্ন এডুকেটেড, আমরা আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোন অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না, একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে, অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার। না, ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করছি, আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদেরকে কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান? সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন, কলাম লেখেন, এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ? কাকে চায়, কাকে চিন্তা করতেছেন আপনারা? আমি নামটা বলছি ব্যক্তি। আমরা সব ধরনের, আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন, সব ধরনের মানুষগুলোকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই। উপদেষ্টা হিসেবে চান তাদের দলের একটা রাজনৈতিক দলে সব ধরনের লোকদের, যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে, এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে। আপনাদের দলের হায়ারার্কিতে উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব। যেমন দেখেন আমরা বলছি, দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে, আমাদের একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবেন। যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে 1 বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী, সেজন্য আপনাকে একটু শুরু করতে চাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি করে উপদেষ্টা হলেন? মানে আমি প্রশ্নটা এরকম করে করি, আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন? 5 আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল, 5 থেকে 8 আগস্ট এই সময়টাতে, 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না। তবে আমাদের কিংবা তখনকার যারা সমন্বয়ক সবার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, দেখা গেছে আমাদের 69-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে, 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা জীবন দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম, আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম তালিকা, তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না, কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখিও নাই, শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণঅভ্যুত্থানকে ধারণ করে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার যতদূর মনে পড়ে 6 কি 7 আগস্ট টিএসসি তে আমাদের 158 জন সমন্বয়ক সহ আরো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ছিল। তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত, এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে, যেমন তখন সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল, তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল, তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। তো সব দিক থেকে ইয়ে হচ্ছিল যে 2 জন গেলে, তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে। পরবর্তীতে তো মাহফুজ ভাই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন। সেটা কি 158 জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন? মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে নাই? সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা যাই। ওকে, উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন, সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল? আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন? মানে যারা আমরা এটা
প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সে সময়টায়। আমরা একটা লিয়াজো কমিটি করেছি, আপনি যদি মনে করতে পারেন। জি। ওই সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো 4-5 জন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই। তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে, সেখান থেকে ইনক্লুড হয়েছে, স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন। তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন সময় সেটা আরো বর্ধিত হয়েছে। তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট, জামাতের একটা লিস্ট, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিস্ট, সবগুলি নিয়েই মোটামুটি ভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময়, বা উপদেষ্টারাও বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম, এরকম নামগুলি আপনারা খুঁজছিলেন। ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান, সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন, যাদেরকে দেখলেন বা তাদের নাম শুনলেন, সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময়? এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের 50-60% মানুষকে আমরা চিনি, আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না। কিন্তু ঐকমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম। যেমন এমনও অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক, তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে। আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা এর খুবই রিজিড পজিশন ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই, যাতে করে সবার একটা ইয়ে থাকে, এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে। মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই, যে লিয়াজো কমিটি হয়েছিল তারাই। কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল। তো আমরা দেখেছি, আমরা অবগত ছিলাম, বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করছিলেন। ওকে, একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম, একটু আর্মেনিয়া কথা বলি। আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন, অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না। না, আওয়ামী লীগের সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না, দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক। আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে। এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই, কোট আনকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য, যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে বলেছিলেন, বা সেনা প্রধান ওয়াকার সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর কিছু কথা, সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা, বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা, নাকি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন, মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই। বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম মনে হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন, যে উনি যেহেতু আমাকে চানই নাই তাহলে আমিও ওনাকে চাই না, ব্যাপারটা এরকম হয়েছে কিনা? সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে। বরং আমরা মনে করি যে 5ই আগস্টের এবং এর পূর্ববর্তী গণঅভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না। সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, দরবার হলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে, সেখানে আমরা দেখেছি। তো তাদের এই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি। তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে জায়গাটায় কনফ্লিক্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে, যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে 6 তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে, সে সময়কার আমি আগে একটু বলে নিই, কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে। আমার শপথ গ্রহণ হয়েছে 8ই আগস্ট। 8ই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না। 8ই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি, তার সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে। তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে। তো সেই মিটিংটা ছিল 6ই আগস্ট, সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি। তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে